বইতে যে নিয়মটা দেওয়া আছে যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের, সেটা সহজ। দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা বলতেছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব, তাই না? এটা নির্ণয় করার সূত্র হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 পরমাণুর ভরের 12/1। অর্থাৎ আমরা যদি যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে সূত্র হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ভাগ একটি কার্বন 12 পরমাণুর ভরের কত, 12/1। এই যে কার্বন পরমাণু, অর্থাৎ 12 কার্বন পরমাণুর 12/1, এই মানটা নির্দিষ্ট। এই মানটা কি নির্দিষ্ট? তাহলে এই মান বলতেছে কত, 1.66 ইন্টু 10⁻²4 একক হচ্ছে গ্রাম। তাহলে দেখো তো, আমার আপেক্ষিক পারমাণবিক ভর সমান ছিল আপেক্ষিক পারমাণবিক ভর মৌলের একটি পরমাণুর ভর বা কার্বন 12 পরমাণুর ভরের 12/1। তার মানে দেখো তো, এই মানটা আমি জানি। তাহলে আমার অজানা মান আছে কয়টা? দুইটা। দেখো, মৌলের একটি পরমাণুর ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে যে কোনো একটা দিয়ে দিলে আমি আরেকটা নির্ণয় করতে পারবো না? ধরো তোমাকে যদি বলে মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে, তাহলে এটার কি নির্ণয় করো? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। পারবো না? তাহলে এই সূত্র দ্বারা আমরা এটা নির্ণয় করতে পারবো। বুঝতে পারছি? এখন কোনো কারণে যদি তোমাকে বলে একটা মৌলের পারমাণবিক ভর, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, বললো একটা মৌলের পরমাণুর ভর কত। ধর আমরা ক্লোরিনেরটাই করলাম। ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। তার মানে এটা হচ্ছে বাম পক্ষের মান, আপেক্ষিক পারমাণবিক ভর। ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5 না? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। তাহলে আমি বাম পক্ষে বসালাম 35.5। আমাকে বলল ক্লোরিনের একটি পরমাণুর ভর কত? একটি পরমাণুর ভর কত? তাহলে কিভাবে নির্ণয় করব? ক্লোরিনের একটি পরমাণুর ভর সমান কত? 1.66 ইন্টু 10⁻²4 ইন্টু 35। তাহলে এত গ্রাম আনসার আসবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনো মৌলের যদি পারমাণবিক ভর দেওয়া থাকে, তাহলে আমরা একটা মৌলের কি নির্ণয় করতে পারবো? পরমাণুর ভর নির্ণয় করতে পারবো। অথবা উল্টাটা দেওয়া থাকলে, ক্লোরিনের একটা পরমাণুর ভর দেওয়া থাকলে আমরা কি পাবো? গড় আপেক্ষিক পারমাণু, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর পাবো, তাই না? হ্যাঁ, ইয়েস, 35.5। হ্যাঁ, যেটা বাম পক্ষে বসাইছে ওই মানটাই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে কি করতে পারবো? হ্যাঁ, অর্থাৎ 12 আইসোটোপের 12/1। অর্থাৎ কার্বনের আইসোটোপ কয়টা? 3টা না? কার্বন 6, 6, একটা 12, আর একটা 13, আর একটা 14। এই যে এখানে এই আইসোটোপটা নেওয়া হয়েছে, অর্থাৎ সচরাচর আমরা যেটা ব্যবহার করি। এই আইসোটোপ এর ভরের 12/1 কয় অংশ? অর্থাৎ এর ভরকে 12 ভাগ করছে, তার 1 অংশ নিচে হচ্ছে এটা। এই ক্ষেত্রে মানটা কত আসছে? 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। তাহলে এখানে কি বলতেছে? কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশ দিয়ে যদি আমি কোনো মৌলের পরমাণুর ভরকে বা একটি পরমাণুর ভরকে ভাগ করি, তাহলে যেই মান পাবো সেটাই হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর। এটা তো সহজ হয়ে, এটা মূলত আসে ধরো একবারে সর্বোচ্চ এমসিকিউ টাইপের, যে তোমাকে বললো একটা পরমাণুর ভর এত হলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে তোমার এই মানটা নির্দিষ্ট মুখস্থ করা লাগবে।
মুখস্থ করা লাগবে না। তাহলে এটা আসেও অনেক সময় এমসিকিউতে আসে যে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 মান কত, তখন আমরা কত লিখব 1.66 ইন্টু 10⁻²৪ গ্রাম। ঠিক আছে না? আচ্ছা, পরবর্তীতে যদি এইভাবে দেওয়া না থাকে, যদি শুধু মৌল দেওয়া থাকে, তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করব? আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা এভাবে নির্ণয় করতে পারবো, তাই তো? দেখো তাহলে একটি পরমাণুর ভর নির্ণয়ের সূত্র আলাদা আরেক রকম আছে, অর্থাৎ আরেকটা সূত্র আছে যেটা দ্বারা আমরা যে কোনো মৌলের একটি পরমাণু কি নির্ণয় করতে পারবো, ভর নির্ণয় করতে পারবো। যদিও এটা বইতে আলোচনা হয় নাই, তবে আমাদের শিখে রাখা উচিত। যে কোনো মৌলের একটি পরমাণুর ভর, না না এটা না, এটা তো অ্যাভোগাড্রো সংখ্যা না, এটা দিয়ে করব, বাট এটা দিয়ে আমরা করব না। আমরা এখন করব হচ্ছে, ধরো একটা মৌলের কি দেওয়া আছে, প্রোটন এবং নিউট্রন সংখ্যা দেওয়া আছে। ধরো তোমাকে এই যে নাইট্রোজেন পরমাণুটাই বললো, নাইট্রোজেন বললো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7, তাই তো? এবং এতে নিউট্রন আছে 7টি। তাহলে তোমাকে বললো পারমাণবিক সংখ্যা 7 এবং নিউট্রন কত, 7টি। বললো তার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। একটা কথা মনে রাখবা, আপেক্ষিক পারমাণবিক ভর সব সময় ভগ্নাংশই আসে, অর্থাৎ অবশ্যই মূল সংখ্যার পর দশমিক থাকবে, দশমিকের পর কিছুটা মান আসবে, তার মানে ভগ্নাংশ আসবে। কিন্তু আমরা যদি বেশি মান না আসে, যেমন এটা 35.5 ছিল, 50 বা অর্ধেকের একটু বেশি না, যার কারণে এটা 35.5 লিখছি। যদি কম আসতো তাহলে আমরা নিতাম না, যেমন 35 যদি 23 বা 34 আসতো, তাহলে এটা বাদ দিয়ে আমরা 35-এ লিখতাম। আগেগুলো আর যেগুলো আমরা ওই যে 23 লিখতেছি, এটা 14 লিখতেছি। তাহলে আদৌ দেখো 14 আসতেছে কিনা আমরা দেখি, একটু নির্ণয় করে দেখি আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে দেখো আমাকে ক্লু দেওয়া আছে কি, শুধু পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। এখানে কি একটা পরমাণুর ভর দেওয়া আছে? আমি একটা পরমাণুর ভর না জানলে আপেক্ষিক পারমাণবিক ভর তো নির্ণয় করতে পারবো না, তাই না? যদিও আমার এটা জানা আছে, কিন্তু এই মানটা আমার জানা, এটা নির্ণয় করতে হলে এই মানও তো জানা লাগবে। অজানা মান ছিল 2টা, তার মধ্যে একটা বলে দিই, একটা তো জানা আছে, একটা না বললে আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো এখানে শুধু ক্লু দেওয়া আছে কি, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা এবং নিউটন সংখ্যা। তাহলে এখান থেকে একটি পরমাণুর ভর নির্ণয় সূত্র, একটি পরমাণুর ভর নির্ণয়ের সূত্র কি বলতেছে, একটা মৌলে উপস্থিত প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা ইনটু, প্রোটন সংখ্যা বলছি না, তাহলে প্রোটন সংখ্যা ইনটু একটি প্রোটনের ভর। এটার কাজ শেষ। কি বললাম, প্রোটন সংখ্যা ইনটু একটি প্রোটনের ভর। তার মানে দেখো একটা মৌলে যদি উপস্থিত আমি প্রোটন সংখ্যা জানতে পারি, এই মানটি কিন্তু আমার নির্দিষ্ট, একটি প্রোটনের ভর আমার নির্দিষ্ট। তাহলে একইভাবে এটার সাথে যোগ করতে হবে নিউট্রন সংখ্যা ইনটু একটি নিউট্রনের ভর। তাহলে এইভাবে আমরা যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জানতে পারি, তাহলে একটা মৌলের বা একটা পরমাণুর বা নাইট্রোজেনের কি নির্ণয় করতে পারবো, একটা পরমাণুর ভর নির্ণয় করতে পারবো। তাহলে বলো তো প্রোটন সংখ্যা নাইট্রোজেনের কয়টি, 7টি। কেন? কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা যত হবে, তার মানে এখানে প্রোটন আছে কয়টি, 7টি। পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কি থাকে, প্রোটন সংখ্যা। কারণ আমরা পারমাণবিক সংখ্যার সংখ্যা কি বলতেছি, একটা মৌলে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের কি বলে, পারমাণবিক সংখ্যা, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়। যেটা কিভাবে লিখতে হয়, মৌলের প্রতীকের বাম পাশে নিচের দিকে, তাই না? তাহলে এই ক্ষেত্রে প্রোটন সংখ্যা কয়টি আছে, 7টি, ইনটু একটা প্রোটনের ভর কত, একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻²4। জি, এটা মুখস্থ মান, প্রকৃত
প্রকৃত ভর কত? হ্যাঁ, প্রোটনের প্রকৃত ভর, নিউট্রনের প্রকৃত ভর এবং ইলেকট্রনের প্রকৃত ভর, এগুলো মুখস্থ করা লাগে। বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে 7 ইন্টু কত? 1.673 ইন্টু 10⁻²4 গ্রাম একক, তাই তো? প্লাস নিউটন সংখ্যা কয়টি আছে? তাও 7টি। 7 ইন্টু 1.67, প্রোটনের চেয়ে নিউট্রনের মান কত? বড় না একটু বেশি? কত সেটা? 675 ইন্টু 10⁻²4, তাই না? দেখো তো কত আসে? 7, ক্যালকুলেটর দাও। ওয়ান পয়েন্ট 1711 ইন্টু 10⁻23, মিলাইও ঠিক আসতেছে কিনা, প্লাস 1.675 অর্থাৎ সেম মান 1.1725 ইন্টু 10⁻23, এটার সাথে প্লাস 1.1711 ইন্টু 10⁻23, তাহলে কত আসে মান? 2.3436 ইন্টু 10⁻23। তাহলে দেখো তো আমরা একটা প্রোটনের ভর পাইছি কত? 2.3436 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে দেখো তো আমাকে নির্ণয় করতে বলছিল কি? মৌলের বা নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা একটা পরমাণুর ভর নির্ণয় করছি, প্রসেস কি বুঝছি যে কিভাবে নির্ণয় করতে হয়? যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? প্রোটন সংখ্যা ইন্টু একটা প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু একটা নিউট্রনের ভর, তাই না? তাহলে এইভাবে করলে আমরা একটা পরমাণুর ভর পাচ্ছি কত? 2.3436 ইন্টু 10⁻23। কার ক্ষেত্রে? নাইট্রোজেনের ক্ষেত্রে। তাহলে এখন আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করে ফেলি। তাহলে এখানে করার জন্য আমার কি দরকার? এই মানটা দরকার না? কারণ দেখো এই মান ফিক্সড আর এই মানটা আমি নির্ণয় করছি। তাহলে এখন মানটা বসাই দাও। তাহলে এই ক্ষেত্রে মানটা যদি বসাই তাহলে এখানে কি আসবে? মৌলের একটি পরমাণুর ভর কত পাইছি? 2.3436 ইন্টু 10⁻23 ভাগ কত দ্বারা ভাগ করব? একটা পরমাণুর ভর কত? কার্বনের 1.66 ইন্টু 10⁻24, তাই না? ভাগ 1.66 ইন্টু 10⁻24, 14.118, 14.118। তাহলে দেখো তো এই জায়গায় আমরা নাইট্রোজেনের ভর সংখ্যা কত লিখি বা পারমাণবিক ভর কত লিখি? 14 না? তাহলে মূল সংখ্যা নেই কেন? দেখো 118 মানে 10-এর মতো, 10-এর উপরে। তাহলে এটা তো 50-এর উপরে যায় নাই ভগ্নাংশ, যার কারণে এটা বাদ দিয়ে আমরা শুধু মৌলিক সংখ্যা কত লিখি? 14 লিখি। যার কারণে আমরা যখন হ্যাঁ তখন ওই যে কয়টা পরমাণু আছে সেটা গুণ করতে হবে। যেমন ধরো তোমাকে বললো অক্সিজেন, তাহলে অক্সিজেন একটা পরমাণুর ভর পাইলা তুমি, ধরো 1.65 ইন্টু 10⁻3, ধরো এটা হচ্ছে একটা পরমাণুর ভর। তাহলে ইন্টু এখানে পরমাণু আছে কয়টা? 2টা, তার মানে একটা অণুর ভর পেয়ে গেলাম। হ্যাঁ একই হিসাব, অণুর সংখ্যা নির্ণয় করে অণু সংখ্যা। হ্যাঁ বলো। পারমাণবিক ভর যৌগের না, পরমাণু। কারণ আমরা আণবিক ভর নির্ণয়ের সূত্র কি জানি? পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা। তাহলে আমি যদি একটা মৌলের
পর্যায় সারণীতে যে পারমাণবিক ভরগুলো দেওয়া আছে এটা যদি জানতে পারি তাহলে যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারবো, আণবিক অর্থাৎ যৌগের ক্ষেত্রে আণবিক ভর নির্ণয় করতে পারবো। কারণ মৌলের ক্ষেত্রে হয় পারমাণবিক ভর আর যৌগ আর অণুর ক্ষেত্রে হয় আণবিক ভর। ওই যে আণবিক ভর আমরা দ্বিতীয় অধ্যায়ে করছিলাম না, যে আণবিক ভর নির্ণয়, ধরো অ্যামোনিয়া HCl কিভাবে আণবিক ভর নির্ণয় করতে হয়, পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা না। আণবিক ভর যখন প্রয়োজন হবে তখন আবার বোঝাবো, এখন মোটামুটি আপেক্ষিক পারমাণবিক ভরটা জেনে রাখো। বুঝতে পারছি? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করে, আমরা প্রথমে একটা পদ্ধতি পড়ছিলাম যেখানে শুধু মৌলের একটা পরমাণু ভর দেওয়া থাকলে এই মান দিয়ে ভাগ করে আমরা যে কোনো মৌলকে নির্ণয় করতে পারবো, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। এখন যদি দেওয়া না থাকে অর্থাৎ মৌল দেওয়া থাকে, এগুলো অনেক সময় অরবিটাল চিত্র দিয়ে বোঝায়। ধরো তোমাকে একটা মৌল বললো মৌলটির ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, তাহলে এগুলা কি বুঝাইছে, ইলেকট্রন না, 2টা 4টা 6টা এবং 1টা, কয়টা হলো টোটাল 7টা। তাহলে 7টা ইলেকট্রন কোন মৌলের, তাহলে তো আমার হয়েই গেছে একই হিসাব। এটা মৌল তোমাকে আইডেন্টিফাই করে দিতে পারে সরাসরি, অথবা তোমাকে অরবিটাল চিত্র দিয়ে বলতে পারে যে বললো এই মৌলের ক্ষেত্রে কি নির্ণয় করো, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে কি আমরা বুঝতে পারছি কিভাবে আসবে বা কিভাবে আনসার করতে হবে, ঠিক আছে না? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে দেখো আমরা বলতেছি 14, সবসময় 14 ব্যবহার করে আসতেছি না, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর কত আসছে, 14.118। তাহলে কি বুঝলাম এখান থেকে, আপেক্ষিক পারমাণবিক ভর সবসময় কি আসবে, ভগ্নাংশই আসবে। বুঝতে পারছি? সবসময় তুমি যেটাই নির্ণয় করো, হ্যাঁ ওইটা আমরা অ্যাড করব। 35.5 তার মানে 50 বা 50-এর মধ্যে, এই জন্য আমরা 30 অর্থাৎ 50, 35.5, ধরো 50 বা 51 52 যাই হোক, তাহলে এটা 50-এর মধ্যেই, যার কারণে আমি 35.5 লিখতেছি। হ্যাঁ এই জায়গা এই যে 1 তার মানে এটা কত, ধরতে গেলে তো দশমিকের পরে 2 ঘর বিবেচনা করলে 112, তার মানে তো 12 তার মানে 12, তাই না? দশমিকের পরে কত 12, তাহলে এটা 5-এর উপরে হলে তখন রাখতেছে, বা 5 হলে দশমিকের পরে তখন রাখতেছে। বুঝতে পারছি? যার কারণে আমরা এই মানটা না রেখে আমরা তাহলে এটার ক্ষেত্রে পারমাণবিক ভর কত লিখতেছি, সরাসরি জাস্ট শুধু 14 লিখতেছি। কেন? কারণ এটা যেহেতু কম। কিন্তু আমাকে যখন বলবে আপেক্ষিক পারমাণবিক ভর, তখন আমরা এভাবে নির্ণয় করব, আপেক্ষিক। অর্থাৎ আপেক্ষিক কথাটার মানে কি, যেহেতু ভগ্নাংশ আসতেছে, এই ভগ্নাংশের যে ক্যালকুলেশনটা, কারণ তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভর সংখ্যা সমান আমরা জানি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ভগ্নাংশ হয় না, তাহলে নিউট্রন সংখ্যাও তো ভগ্নাংশ হয় না, তাহলে এখানে ভগ্নাংশ আসলো কোত্থেকে, 35.5 63.5 বা আদার্স যে মৌলগুলোর ক্ষেত্রে ভগ্নাংশ কেন আসতেছে, তাহলে এটার সমাধান কি, আপেক্ষিক পারমাণবিক ভর। কারণ সব মৌলেরই কি আসবে, ভগ্নাংশ আসবে, এই সূত্র দিয়ে আমি করলাম। কিন্তু আমরা রাখি কোনগুলা, যেগুলা 5 অর্থাৎ দশমিকের পরে 5 বা 5-এর উপরে, সেগুলো আমরা রাখি, আর বাকিগুলো প্রায় দিয়ে 14 লিখি, বা প্রায় দিয়ে 23 লিখি, প্রায় দিয়ে 7 লিখি, 9 লিখি, এভাবে। বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বললে পারবো, ঠিক আছে? এই যে পারমাণবিক ভর হচ্ছে ওই যে ভর সংখ্যা, মৌলের পারমাণবিক ভর আর ভর সংখ্যার একই সংখ্যা। কি বলবো, একটা মৌলের অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বা পারমাণবিক ভর বলে। যদি বলে আপেক্ষিক পারমাণবিক ভর কি, তাহলে আমরা বলবো একটা মৌলের পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 দ্বারা ভাগ করলে যেই মান পাওয়া যায় তাকে বলে আপেক্ষিক পারমাণবিক ভর। এই যে দুইটার মধ্যে পার্থক্য, সূত্র অনুসারে তো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা অনেক সময় আসে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝো, বুঝতে পারছি?
আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলে আমরা পারবো না? ধরো তোমাকে বলা হলো অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 ইন্টু 10 ইনভার্স কত? 4.482 ইন্টু 10 ইনভার্স কত লিখছে? কত? 23, 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে দেখো, এখন তোমাকে ক্লু দিল কি, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম হলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? একটা প্রশ্ন করে ফেলো, এটা করো, আনসার করো। অ্যালুমিনিয়ামের একটি, নিজেরা করো, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এত গ্রাম হলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? পরে আর একটা প্রশ্ন দিল, করে ফেলো যতটুক পারো, সহায়তা করো। কি করবা, ক্যালকুলেটর আনো নাই? করো করো করো, কত আসে দেখো, খাতায় করো। দশমিক আসছে না? অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে হলে অক্সিজেনের করো, 2 নাম্বার করো। অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 8, 8 হলে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?